ঢাকা বিশ্ববিদ্যালয়ের পিটিয়ে যুবক হত্যা, গ্রেপ্তার 6, নিষিদ্ধ সব ধরনের রাজনীতি, জাবির ঘটনায় 8 শিক্ষার্থী বহিষ্কার। বিচার শুরু হলে শেখ হাসিনাকে ফেরত চাইবে বাংলাদেশ, সব গণহত্যা মামলা নেওয়া হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। অন্তর্বর্তী সরকার অধ্যাদেশ 2024-এর প্রজ্ঞাপন জারি, সাংবিধানিক শূন্যতা পূরণে সুপ্রিম কোর্টের পরামর্শে ইউনূস সরকার। সপ্তাহে 7 দিনই ছুটবে মেট্রো রেল, মাত্র 20 লাখ টাকায় মেরামত শেষে আজ চালু হচ্ছে কাজীপাড়া স্টেশন, উচ্ছ্বসিত জনতা। যাত্রী সংকটে বন্ধ ভারতগামী 1/3 ফ্লাইট, ভিসা জটিলতা না কাটলে সব ধরনের ফ্লাইট বন্ধের শঙ্কা। এবং খালিস্তানপন্থী নেতা পান্নু হত্যা চেষ্টায় ভারত সরকারকে তলব যুক্তরাষ্ট্রের, 21 দিনের মধ্যে জবাব অযৌক্তিক বলছে দেশটি। দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি ইশরাত জাহান মনি। এবারে বিস্তারিত। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ছাত্র, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের সকল প্রকার রাজনীতি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে উপাচার্য লাউঞ্জে অনুষ্ঠিত এক জরুরি সিন্ডিকেটে এই সিদ্ধান্ত নেওয়া হয়। মিটিং শেষে একাধিক সিন্ডিকেট সদস্য এ তথ্য নিশ্চিত করেছেন। তারা জানায় সন্ধ্যা 7টা থেকে রাত 9:15 পর্যন্ত উপাচার্য লাউঞ্জে একটি জরুরি সিন্ডিকেট মিটিং হয়। সেখানে 2 ঘন্টা আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে চোর সন্দেহে যুবক পিটিয়ে হত্যা ঘটনা মামলায় করেছে প্রশাসন। গ্রেফতার করা হয়েছে 6 জনকে। গঠন করা হয়েছে 7 সদস্যের তদন্ত কমিটি। এদিকে আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার। মাজহারুল ইসলামের রিপোর্ট। চোর সন্দেহে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের অতিথি কক্ষে আটকে রেখে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে হলের কিছু শিক্ষার্থীর বিরুদ্ধে। বুধবার রাতে দফায় দফায় মারধর করা হয় ওই ব্যক্তিকে। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই তার মৃত্যু হয়। নিহত ওই ব্যক্তির নাম তোফাজ্জল। হত্যার ঘটনা সম্পর্কে প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ বলেন, ঘটনাটি অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক। ঘটনা তদন্তে কমিটি গঠন করা হয়েছে। তদন্তে যাদের নাম আসবে তাদেরকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার সহ বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। এর মধ্যে একটা দুর্ঘটনা ঘটে গেছে, কিন্তু আমরা এই জন্য খুবই দুঃখিত এবং আমরা যথাযথ পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে আমরা কোনো টাইমস আমরা কিন্তু ল্যাপস করছি না। বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে শাহবাগ থানায় একটি মামলা রুজু করেছে। প্রক্টর জানান, বিশ্ববিদ্যালয় এলাকায় চুরি, ছিনতাই বন্ধ সহ নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতে কাজ করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আমাদের বিশ্ববিদ্যালয়কে শিক্ষার্থীদের নিরাপত্তাটাকে প্রথম প্রায়োরিটি আমাদের দিতে হবে। ছিনতাই হচ্ছে, আমার এই চাকরির বয়স 3 সপ্তাহ, এর মধ্যে 3-4টা ছিনতাইয়ের ঘটনা, মেয়েদের উপরে এই নেশা করে বসে থাকে ভ্যাগাবন্ড, তাদের আক্রমণ, এগুলো সামাল দিতে। সো আমাদের একটু এর জন্য আপনাদের সহায়তা লাগবে। এদিকে ঢাবিতে পিটিয়ে হত্যার বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, শিক্ষার্থীরা যেন আইন নিজের হাতে তুলে না নেয়, সবাইকে সচেতন থাকার আহ্বানও জানান তিনি। হয় একজন অন্যায় করলে তারা আইনের হাতে সোপর্দ করেন, কিন্তু এই আইন তো আপনার হাতে তুলে নেওয়ার কারো কিন্তু অধিকার নেই। আইনের হাতে তাকে সোপর্দ করতে হবে। এটার ক্ষেত্রে আপনারাও একটু আমাদের সাথে কাজ করতে পারেন, জনসচেতনতা বৃদ্ধি করতে হবে, যেটা ইনোসেন্ট লোক যেন কোনো অবস্থায় কোনো হেনস্থা না হয়। এই ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা। মাজহারুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সাবেক ছাত্রলীগ নেতা শামীমকে পিটিয়ে হত্যার ঘটনায় 8 শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে বিকেলে এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ করেছে বৈষম্য বিরোধী ছাত্ররা। জানা যায়, বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেট এলাকায় শামীম মোল্লাকে মারধর করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। পরে তাকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডির হাতে তুলে দেওয়া হয়। এক পর্যায়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে আশুলিয়া থানা পুলিশের কাছে সোপর্দ করে। রাত 9টার দিকে চিকিৎসার জন্য সাভারের গণস্বাস্থ্য হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এদিকে এই ঘটনায় নিন্দা জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি। তবে এখন পর্যন্ত এই ঘটনায় মামলা হয়নি। ছাত্রলীগ নেতা শামীম গত 15 জুলাই রাতে বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলায় সামনের সারিতে নেতৃত্ব দেওয়ার অভিযোগ রয়েছে।
স্থিতিশীল করার জন্য একটি বিশেষ মহল সকল জায়গাতে তাদের আধিপত্য বিস্তার করার জন্য তারা যেভাবে সুপরিকল্পিতভাবে গতকাল এই হত্যাকাণ্ড ঘটনা ঘটেছে, আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। গতকাল যে ঘটনাটি ক্যাম্পাসে ঘটেছে সেটিকে কোনোভাবেই ডিফেন্ড করার মতো অবস্থা এখন আর নেই। সেটিকে অবশ্যই আমরা কন্ডেম করছি, অবশ্যই আমরা এর বিচার চাই। অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাদেশ 2024-এর চূড়ান্ত অনুমোদন দিয়ে অধ্যাদেশ জারি করা হয়েছে। এতে উল্লেখ করা হয়, রাষ্ট্রের সাংবিধানিক শূন্যতা পূরণে সুপ্রিম কোর্টের পরামর্শে রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টা ও উপদেষ্টার নিয়োগ দিতে পারবেন, পাঠ করাতে পারবেন শপথ বাক্য। এতে বলা হয়, দেশের বিদ্যমান পরিস্থিতিতে ডক্ট্রিন অফ নেসেসিটি অনুসারে সাংবিধানিক সংকট মোকাবেলায় ছাত্র জনতার প্রস্তাবে অন্তর্বর্তী সরকার গঠন করা হয়েছে। ছাত্র জনতার অভ্যুত্থানের সময় সংগঠিত গণহত্যা সহ মানবতা বিরোধী অপরাধের বিচার কার্যক্রম শুরু হলেই ভারত থেকে শেখ হাসিনার প্রত্যর্পণ চাইবে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে 6টি সংস্কার কমিশনের প্রধানদের বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল। এ সময় তিনি আরও জানান, সংস্কার কমিশনগুলো 1 অক্টোবরে কাজ শুরু করে 31 ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন জমা দেবে। বিস্তারিত শামীম আক্তারের প্রতিবেদনে। গেল 11 সেপ্টেম্বর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অঙ্গ সংস্কারে 6টি কমিশন গঠন করেন। তারই ধারাবাহিকতায় সংস্কার কমিশনের প্রধানদের সঙ্গে কার্যালয়ে প্রথমবারের মতো বৈঠকে মিলিত হন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠকের বিষয়ে ব্রিফ করেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম ও নির্বাচন কমিশন সংস্কারে গঠিত সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার এ সময় সঙ্গে ছিলেন। এক প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, ছাত্র জনতার অভ্যুত্থানে গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। এরপর রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অঙ্গসমূহ সংস্কারের দাবি ওঠে। সেই দাবি মোতাবেক 6টি সংস্কার কমিশন গঠন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই কমিশন আগামী 1 অক্টোবর তাদের কার্যক্রম শুরু করবেন। 31 ডিসেম্বরের মধ্যে তাদের সংস্কার প্রস্তাব প্রধান উপদেষ্টার কাছে জমা দেবে কমিশন। ঐক্যমত প্রতিষ্ঠিত হয়েছে যে কমিটিগুলো আপনার 1 অক্টোবরের মধ্যে কাজ শুরু করবে এবং আমরা আশা করছি ওনারা 31 ডিসেম্বরের মধ্যে একটা রিপোর্ট আমাদের জমা দিবেন এবং সেই রিপোর্টের ভিত্তিতে সেটা রাজনৈতিক দলগুলোর সাথে এই সংস্কার ভাবনা নিয়ে আলোচনা শুরু করবে। এরপর আরও ব্রড বেস কনসালটেশন হবে, সবাই মিলিয়ে সমস্ত সমাজের সকল স্তরের মানুষের প্রতিনিধিত্ব থাকবে। আরেক প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা জানান, ভারতের সাথে বাংলাদেশের বন্দি বিনিময় চুক্তি রয়েছে। ইতোমধ্যে ছাত্র জনতার অভ্যুত্থানে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে মামলার বিচার কাজের জন্য তদন্ত কমিশন ও প্রসিকিউশন টিম গঠন করা হয়েছে। আদালত পুনর্গঠন হলেই শেখ হাসিনার প্রত্যর্পণ চাইবে অন্তর্বর্তী সরকার। আমাদের সাথে ভারতের এক্সট্রাডিশন ট্রিটি আছে। সেই এক্সট্রাডিশন ট্রিটি অনুযায়ী ভারতে যদি কোনো আমাদের কনভিক্টেড মানুষ থাকেন, উনি সাবেক প্রধানমন্ত্রী হন আর যাই হন না কেন, ওনার এক্সট্রাডিশন বা প্রত্যর্পণ আমরা চাইতে পারি। দৃশ্যমান কিছু অগ্রগতি হয়েছে, সেগুলি আপনাদের জানাবো। এখনই জানিয়ে দিচ্ছি, আমাদের ইনভেস্টিগেশন যে টিম আছে সেটা গঠিত হয়ে গেছে, প্রসিকিউশন টিম গঠিত হয়ে গেছে, আদালত পুনর্গঠনের চিন্তা চলছে। অচিরেই আপনারা দেখবেন বিচার শুরু হয়েছে। বিচার শুরু হওয়ার পর ডেফিনেটলি আমরা এক্সট্রাডিশন চাবো। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মব জাস্টিস বা গণহত্যার মতো ঘটনার বিষয়ে এক প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা জানান, অন্তর্বর্তী সরকার কোনো ধরনের বিচার বহির্ভূত হত্যা ও মব জাস্টিস সমর্থন করে না। আমরা ইতিমধ্যে ব্যবস্থা নিয়েছি, ইতিমধ্যে 3 জনকে গ্রেফতার করা হয়েছে এবং আমরা এই ধরনের ঘটনার এড়ানোর জন্য যত রকম পদক্ষেপ নেওয়া প্রয়োজন তত রকম পদক্ষেপ নেব। আমরা বাংলাদেশে ক্লিয়ারলি বলতে চাই, এখানে কোনো রকম মব জাস্টিস, কোনো রকম আইন নিজের হাতে তুলে নেওয়া, গণপিটুনি দেওয়া, এগুলি কোনোভাবেই একসেপ্ট করা হবে না। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কোনোভাবেই একসেপ্ট করা হবে না। এ সময় আইন উপদেষ্টা আরও জানান, প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্র সফর শেষে ফিরে আসার পর নির্বাচন কমিশন পুনর্গঠন করা হবে। এরপর নির্বাচন সামনে রেখে ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু করবে নির্বাচন কমিশন। শামীমা আক্তার, দেশ টিভি, ঢাকা। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে হত্যার ঘটনায় সারা দেশে হওয়া সব মামলা ট্রাইব্যুনালে আনা হবে বলেও জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। জানান, ট্রাইব্যুনালের বিচারক নিয়োগ চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
বৃহস্পতিবার নিজ কার্যালয়ে ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব কথা বলেন অ্যাডভোকেট তাজুল ইসলাম। জানান আগামী সপ্তাহের শুরুর দিকে ট্রাইব্যুনালের বিচারক নিয়োগ চূড়ান্ত হতে পারে। এদিকে আজ আরও 3টি অভিযোগ দায়ের হয়েছে ট্রাইব্যুনালের প্রসিকিউশন তদন্ত সংস্থা মিলিয়ে এখন পর্যন্ত অভিযোগ জমা পড়েছে 28টি। সবগুলোতেই প্রধান আসামি করা হয়েছে শেখ হাসিনাকে। এখন পর্যন্ত মোট 28টি অভিযোগ জমা পড়েছে এবং এই প্রত্যেকটা অভিযোগই হচ্ছে পুলিশ কর্তৃক এদেরকে সরাসরি গুলি করে হত্যা করার অভিযোগ। কেউ ছাত্র, কেউ যুবক, কেউ শিশু, কেউ শ্রমজীবী মানুষ, এবং অধিকাংশ ক্ষেত্রেই তাদেরকে লাশ গ্রহণে বাধা দিয়েছে, চিকিৎসা গ্রহণে বাধা দিয়েছে, দাফন করতে বাধা দিয়েছে। এবং এখানে সবাই অভিযোগ করেছেন যে এটা 1 নম্বর আসামি হচ্ছেন তদানীন্তন প্রধানমন্ত্রী স্বৈরশাসক শেখ হাসিনা। 100 কোটি নয়, মাত্র 20 লাখ টাকায় শুক্রবার থেকে চালু হবে মেট্রো রেলের কাজীপাড়া স্টেশন। এমনকি এখন থেকে চলবে সপ্তাহব্যাপী। জন আকাঙ্ক্ষা বাস্তবায়নে এমন উদ্যোগে অন্তর্বর্তী সরকারকে সাধুবাদ জানান সাধারণ মানুষ। বিস্তারিত জান্নাতুল মোহনার প্রতিবেদনে। আমরা যে চালু করলাম, এখানে আমাদের এখন 20,50,000 টাকা খরচ হচ্ছে। মেট্রো রেল নিয়ে শত কোটি টাকার দুর্নীতি করতে চেয়েছিল বিগত স্বৈরাচারী সরকার। কোটা সংস্কার আন্দোলনে হামলায় ক্ষতিগ্রস্ত কাজীপাড়া ও মিরপুর 10 স্টেশন মেরামতে 350 কোটি টাকা লাগার কথা জানালেও অন্তর্বর্তী সরকার মাত্র 20 লাখ টাকায় শুক্রবার থেকে চালু করতে যাচ্ছে মেট্রোর কাজীপাড়া স্টেশন। বৃহস্পতিবার দুপুরে প্রবাসী কল্যাণ ভবনে ডিএমটিসিএল এর সভাকক্ষে কর্তৃপক্ষ জানায় সপ্তাহে 7 দিনই ছুটবে মেট্রো রেল। শুক্রবার বেলা 3টা 30 থেকে রাত 9টা পর্যন্ত মেট্রো চলবে বলেও জানান প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রৌফ। আমাদের উত্তর থেকে 3টা 30 থেকে 9টা, আর মধ্যদিল থেকে এটা 3টা 50 থেকে রাত 9টা 40 পর্যন্ত। এখন শুরু হচ্ছে আমাদের 7 দিনের মেট্রো রেলের যাত্রা। শুক্রবার সহ সপ্তাহব্যাপী মেট্রো চলার সিদ্ধান্তে স্বস্তি জনমনে। অন্তর্বর্তী সরকারের এমন উদ্যোগকে সাধুবাদ জানান তারা। তো শুক্রবারের মেট্রো রেলটা স্বস্তি বয়ে নিয়ে আসে। এত অল্প সময়ে যে চালু করতে পারছে এবং কাজীপাড়া স্টেশন চালু হচ্ছে, এটা সত্যি এখনকার সরকারের অবদান। এটা অনেক খুশি আমরা। যেহেতু আমরা রেগুলার যাতায়াত করি, এটা আমাদের জন্য অবশ্যই গুড নিউজ বলবো। মনে করি শুক্রবার দিনও মেট্রো রেলের আমাদের প্রয়োজন ছিল, আমাদের জন্য ভালো হয়েছে। এত দ্রুত এবং কম খরচে মেট্রো চালু করায় বিগত সরকারের প্রতি ক্ষোভ ছাড়ছেন অনেকেই। যেটা নষ্ট হয়েছিল বলছিল 1 বছর লাগবে এবং কয়েক কোটি টাকা লাগবে, অনেক বেশি। সে জায়গায় মাত্র 20 লাখ টাকা খরচ হয়েছে। হ্যাঁ, এতে আমরা জনগণ সবাই খুব খুশি। বিগত সরকার হচ্ছে ন্যাকামিগুলো আমরা অবশ্যই দেখতে পাইছি, টিভিতে নানাভাবে দেখছি যে কিভাবে ওনারা ন্যাকামি করছে। সো ওইখান থেকে আমরা বলতে পারি যে এটা অবশ্যই অনেক উন্নতি, দেশের মানুষের জন্য একটা স্বস্তির বিষয়। এবং আশা করছি যে পুরোপুরি মিরপুর যে 10 স্টেশনটা আছে সেটাও অনেক দ্রুত শেষ হবে। যেখানে বলা হয়েছিল যে 100 কোটি টাকা লাগবে, সেই জায়গায় আমি শুনেছি যে 1 কোটিও লাগেনি। তো আমাদের দেশটা যদি এভাবেই এগিয়ে যেতে পারে, এটা আমাদের জন্য অবশ্যই ভালো। বন্ধ থাকা মিরপুর 10 স্টেশন শীঘ্রই খুলে দেবার কথা জানান কর্তৃপক্ষ। এছাড়া মেট্রোর ভ্যাট মওকুফের জন্য এনবিআর এর কাছে চিঠি পাঠানো হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ। স্বপ্নের মেট্রো রেলকে ঘিরে কোটি টাকার দুর্নীতি করতে চেয়েছিল বিগত স্বৈরাচারী সরকার, যার গোমর ফাঁস হয়ে গেছে দেশবাসীর সামনে। 100 কোটি নয়, মাত্র 20 লক্ষ টাকায় আগামীকাল থেকে চালু হতে যাচ্ছে কাজীপাড়া স্টেশন। এমনকি সপ্তাহব্যাপী চলবে মেট্রো রেল। মেট্রো রেল এমন সংবাদ শুনে তাই তো স্বস্তি ফিরে এসেছে জনমনে। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। প্রশাসনের ব্যর্থতার কারণেই কি ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে সেনা মোতায়েন? প্রশ্ন তুলেছেন মির্জা ফখরুল। এ সময় দেশের সব জায়গায় ঢালাওভাবে সেনা মোতায়েনের বিষয়টি পুনর্বিবেচনার দাবি জানান বিএনপি মহাসচিব। অন্তর্বর্তী সরকারকে সব দিক বিবেচনায় নিয়ে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠায় সবার সাথে আলোচনার মধ্য দিয়ে সিদ্ধান্ত নেওয়ারও আহ্বান জানান মির্জা ফখরুল। সাইফুল রিপনের প্রতিবেদন। ছাত্র গণ অভ্যুত্থানে আহত ও শহীদদের পরিবারের নিয়মিত খোঁজ খবর রাখছে বিএনপি। বৃহস্পতিবার সকালে ঠাকুরগাঁও প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় রাজনীতিবিদদের কাজ করতে দেওয়ার উপর তাগিদ দেন তিনি। তার মানে প্রশাসন ফেল করছে, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন মেইনটেইন করতে, তাই তো নাকি? নাহলে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে মানে অন্যান্য কাজ করছে। যে সমস্ত এলাকাতে পিসফুল আছে, শান্তিপূর্ণ আছে, যেখানে রাজনৈতিক নেতা কর্মীরাই সমস্ত বিষয়গুলোকে নিয়ন্ত্রণ করছেন, সেইখানে এই
ম্যাজিস্ট্রেট পাওয়ার দিয়ে আবার নতুন সমস্যা তৈরি করা সম্মুখীন হবে না, বুদ্ধিমানের কাজ। আমি তাই অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করবো তারা বিষয়টি পুনর্বিবেচনা করবেন। গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠায় সবার সাথে অন্তর্বর্তী সরকারকে আলোচনার আহ্বানও জানান মির্জা ফখরুল। সরকারকে আহ্বান জানাতে চাই সব দিক চিন্তা মাথায় করে সামনে যেন সত্যিকার অর্থেই একটা গণতান্ত্রিক রাষ্ট্র আমরা দেখতে পাই, গণতান্ত্রিক ভাবে নির্বাচিত সরকার দেখতে পাই, পার্লামেন্ট দেখতে পাই, মানুষের উপরে অন্যায় অত্যাচার না হয়, আমার শিশুদের উপরে গুলি করে যেন তাদেরকে হত্যা করা না হয়। শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্য সেই বিষয়গুলো নিশ্চিত করার জন্য যার যার সঙ্গে কথা বলা দরকার, ব্যবস্থা দরকার, তারা সেই ব্যবস্থাগুলো নেবেন। রাজধানীর নূরজাহান রোড এলাকায় ছাত্র জনতার আন্দোলনে পুলিশের গুলিতে শহীদ কলেজ শিক্ষার্থী মাহমুদুর রহমান সৈকতের পরিবারকে সমবেদনা জানাতে তার বাড়িতে যায় আমরা বিএনপি পরিবার। এ সময় গণহত্যায় জড়িত সবার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। নারকীয় গণহত্যার যারা দায়ী তাদেরকে গ্রেপ্তার শুরু করলেই হবে না, তাদের বিচারের আওতায় অতি দ্রুত তাদেরকে নিয়ে এসে দৃষ্টান্তমূলক বিচার ওটা জাতির সামনে আপনাদেরকে দেখাতে হবে। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করেন সাংবাদিকরা। এ সময় ফ্যাসিবাদের দোষর সাংবাদিকদের বিচার দাবি করেন তারা। রাষ্ট্রকে ফ্যাসিবাদী রাষ্ট্রে নেওয়ার জন্য হাসিনাকে যারা কুপ্রবাসে সাংবাদিক আছে, আমরা তাদের বিচার চাই, কিন্তু কোনো হারে সবাইকে আপনারা আসামি করবেন, এটা আমরা অন্তত মেনে নিতে পারি না একজন পেশাদার সাংবাদিক হিসেবে। আরেকটি সমাবেশে বিএনপি নেতারা বলেন অন্তর্বর্তী সরকারের সফলতার ওপর নির্ভর করছে দেশের গণতন্ত্র। গণতন্ত্রের আন্দোলন তখনই শেষ হবে যখন এই দেশের সাধারণ মানুষ ভোট দিয়ে তারা তাদের পছন্দের সরকারকে ক্ষমতায় অধিষ্ঠিত করতে পারবে, তারা তাদের অধিকারকে প্রতিষ্ঠা করতে পারবে। গণহত্যার দায়ে শেখ হাসিনা ও তার দোসরদের দেশের মাটিতে এনে দৃষ্টান্তমূলক বিচারের দাবিও জানান নেতাকর্মীরা। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। অন্তর্বর্তী সরকারকে জনগণের পালস বুঝে ব্যবস্থা নিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। জনসভায় অন্তর্বর্তী সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর রয়েছে এবং সরকার দ্রুত গণতন্ত্র ফিরে আসার ব্যবস্থা করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। মানুষ কি চায়, মানুষ কি ভোট চাচ্ছে, কিভাবে ভোট যাচ্ছে, দেশের কিরকম পরিবর্তন চাচ্ছে, এটা তাদের বুঝতে হবে। এবং আমার বিশ্বাস আমাদের ছাত্ররা তাদের সঙ্গে আছে, রাজনৈতিক দলগুলো তাদের সঙ্গে আছে, নিশ্চয়ই তারা আমাদের জন্য এমন একটা ব্যবস্থা করবেন যে ব্যবস্থা আমাদের দেশে আমার গণতন্ত্র ফিরে আসবে, সুন্দর একটা দেশ গড়তে পারবো, অর্থনীতিকে সুন্দর করতে পারবো। যাত্রী সংকটে ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে বাংলাদেশ থেকে ভারতগামী ফ্লাইট। 5 আগস্টের পর ভারতীয় ভিসা জটিলতায় যাত্রী হারাতে শুরু করে এয়ারলাইন্সগুলো। এতে এক প্রকার বাধ্য হয়ে বন্ধ করা হয় নভো এয়ারের ঢাকা কলকাতা ফ্লাইট। অন্যদিকে অর্ধেকের কম ফ্লাইট পরিচালনা করছে বিমান বাংলাদেশ ও ইউএস বাংলা এয়ারলাইন্স। খাত সংশ্লিষ্টরা বলছেন দ্রুত ভিসা জটিলতা কাটিয়ে না উঠলে বন্ধ হয়ে যাবে ভারতগামী সকল রুটের ফ্লাইট। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান, ক্যামেরায় ছিলেন জাহিদুল ইসলাম। ছাত্র জনতার আন্দোলনের মুখে গেল 5 আগস্ট ভারতে পালিয়ে যায় শেখ হাসিনা। এরপরই বাংলাদেশিদের ভিসা নিয়ে কঠোর অবস্থানে নয়াদিল্লি। ভিসা একরকম বন্ধ হয়ে যাওয়ায় যাত্রী সংকটে এয়ারলাইন্সগুলো। সব মিলিয়ে ভারতে বাংলাদেশি যাত্রীর সংখ্যা 1/3 নেমে এসেছে। যাওয়ার সময় 50%, আসার সময় 30% হচ্ছে, আবার যাওয়ার সময় 30% হচ্ছে, আসার সময় 40% হচ্ছে। খুবই ইমব্যালেন্স হচ্ছিল আর কি। ঢাকা কলকাতা রুটে যাত্রী না থাকায় ফ্লাইট পুরোপুরি বন্ধ করতে বাধ্য হয় নভো এয়ার। সপ্তাহে প্রতিদিনই ফ্লাইট চালাতাম, তারপরে 3টায় নামলো, বন্ধ করতে বাধ্য হয়েছে। আপনারা জানেন মনে হয় যে এই রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে তো হচ্ছে না, ভিসা ইন্ডিয়ান ভিসা নাই বললেই চলে। ভারতগামী ফ্লাইট বন্ধ না করলেও বেশিরভাগই কমিয়ে এনেছে ইউএস বাংলা এয়ারলাইন্সও। পুরোপুরি বন্ধ রয়েছে ইউএস বাংলার চট্টগ্রাম কলকাতা রুট। ঢাকা থেকে চেন্নাইতে আমরা সপ্তাহে 11টা ফ্লাইট অপারেট করতাম, বর্তমানে আমরা মাত্র 5টা ফ্লাইট অপারেট করছি। ঢাকা থেকে কলকাতায় আমরা সপ্তাহে 14টা ফ্লাইট অপারেট করতাম, সেখানে আমরা মাত্র 6টা ফ্লাইট অপারেট করছি।
চিটাং থেকে কলকাতা আমরা প্রতিদিন ফ্লাইট অপারেট করতাম, সেখানে এই মুহূর্তে ফ্লাইট সাসপেন্ড করতে হয়েছে বিকজ অফ ভিসাটা না থাকার কারণে আমরা আসলে এই ডেস্টিনেশনগুলোতে ফ্লাইট অপারেট করতে পারছি না। 32টা ফ্লাইট সপ্তাহে অপারেট হতো, সেখানে মাত্র আমরা 11টা ফ্লাইট অপারেট করছি, সেটা 33%-এরও কম। একই পথে হাঁটছে রাষ্ট্রীয় পতাকাবাহী ক্যারিয়ার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সও। ইন্ডিয়ায় আমাদের 3টা স্টেশনে 28টা ফ্লাইট যেত, সপ্তাহে 28টা ফ্লাইট, এখন সেটা সপ্তাহে 14টা যাচ্ছে। ভিসা তো দিচ্ছে না, ভিসা কম দিচ্ছে, শুধু চিকিৎসা ভিসা মনে হয় এখন দিচ্ছে। খাত সংশ্লিষ্টরা বলছেন দ্রুত ভিসা জটিলতা কাটিয়ে না উঠলে পুরোপুরি বন্ধ হয়ে যাবে বাংলাদেশ থেকে ভারতগামী সব রুটের ফ্লাইট। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। আদরের সন্তানকে হারিয়ে পাগল প্রায় কোটা আন্দোলনে নিহত হাসাইনের বাবা মা, থামছে না আহাজারি। গত 5 আগস্ট হবিগঞ্জের বানিয়াচংয়ে গুলিতে মৃত্যু হয় 12 বছরের হাসাইনের। তার স্কুল ব্যাগ, বই খাতা, খেলায় জেতা ট্রফি আর ছবি বুকে আগলে দিন কাটছে বাবা মায়ের। হাসাইনের মৃত্যুতে শোকে স্তব্ধ প্রতিবেশীরাও। আমির হামজার রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন আপন অপু। 12 বছরের ছোট্ট শিশু ছাত্র হাসাইন মিয়া পড়তো 6ষ্ঠ শ্রেণীতে। সবজি বিক্রেতা বাবা ও গৃহিণী মায়ের স্বপ্ন ছিল পড়ালেখা করে মানুষের মতো মানুষ হবে, কিন্তু সেই স্বপ্ন কেড়ে নিল ঘাতকের বুলেট। গত 5ই আগস্ট হবিগঞ্জের বানিয়াচং থানার সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে শহীদ হয় হাসাইন। তার মা জানান, হাসাইন বলতো সেও প্রয়োজনে রংপুরের আবু সাইদের মতোই দেশের জন্য জীবন দিতে পারে, তাই তো মায়ের নিষেধ সত্ত্বেও লুকিয়ে যোগ দেয় আন্দোলনে। তারই বুকের রক্তে লাল হয় পিচঢালা পথ। সন্তান হারিয়ে দিশেহারা বাবা মায়ের দিন কাটছে শোক আর আহাজারিতে। আমার ছেলে অনেক আবু সাইদের বিষয়ে অনেক কিছু আলোচনা করছে, এবার আমরা তো মনে হয় অত গুরুত্ব দিছি না। আমার ছেলে তো যাওয়ারও কথা না, ছোট মানুষ হিসাবে আমরা ভাবছি, কিন্তু হ্যাঁ মাথার মাঝে কাপড় বাঁধিয়ে, লাল কাপড় বাঁধিয়ে একবারে যে জায়গা আন্দোলনে যে সবাই বুঝে হেরা তো একটা ডাল আছে, ডাল লইয়া সামনে আছে। সর্বপ্রথম গুলি আছে আমার ছেলে বানিয়েছে। মোর বাদ এক সপ্তাহ থেকে রাত্রে আমার ভাত লইবার লাগে দিত না, এর বাপ গান থেকে আইলে পরে বাচ্চা ভাত লইয়ে লইয়ে আমরা হয়তো আম্মা আমরা এখানে বইয়ে ভাত খাই, আমরা এখানে বইয়ে ভাত কোন শুনত, আমরা এখানে বইয়ে ভাত খেলে পরে অনেক হইব। আমার প্রতি আমার আলে বুঝাইতো, রাইতে বুঝাইতো, দিনে বুঝাইতো, আমার প্রতি ভাতে যাইবো, আমি আর বাঁচি না, আমার প্রতি আমার তো যাই। পড়ে আছে তার শখের স্কুল ব্যাগ, বই খাতা আর খেলায় জেতা ট্রফি, শুধু সে নেই। হাসাইন কিভাবে খেলতো, কি করতো, এসব কথা মনে করে কান্নায় ভেঙে পড়ছে ভাই বোন সহ পরিবারের অন্য সদস্যরাও। আমার নাতি দেখিস দেখেছিল, আইলো না, আমার নাতি আইনা দাও তোমরা, আমার নাইলে গুলি করে মাইরে যাও। মাত কথার মাঝেও ভালো, পড়ার মাঝেও ভালো, মানুষের সাথে চলাফেরাও খুব ভালো। শুধু পরিবারের সদস্যরাই নয়, হাসাইনকে হারিয়ে শোকে মুহ্যমান প্রতিবেশীরাও। জানান কিশোর বয়সেই গ্রামের সবার নয়নের মণি হয়ে উঠেছিল ছোট্ট হাসাইন। একলা এখনো করে না, দেখলে আমরা করে জানতে লাইছি। 5 ভাই ও 1 বোনের মধ্যে দ্বিতীয় ছিল হাসাইন। এমন ফুলের মতো ছোট্ট শিশুকে যারা হত্যা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি পরিবার ও এলাকাবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি। সাবেক পরিকল্পনা মন্ত্রী এম.এ. মান্নানকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ থেকে তাকে গ্রেফতার করা হয়। গেল 4 আগস্ট সুনামগঞ্জ শহরে ছাত্র জনতার আন্দোলনের সময় শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় তার বিরুদ্ধে মামলা হয়। জানা যায় আজ আদালতে হাজির করে তাকে রিমান্ড চাইবে পুলিশ। বাংলাদেশকে চলতি অর্থ বছরে $2 বিলিয়ন অর্থ সহায়তা দেবে বিশ্বব্যাংক, জানিয়েছেন দাতা সংস্থাটির দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রেইজার। ব্যাংকিং খাত সংস্কারেও সহযোগিতা করবে বিশ্বব্যাংক। তৌফিক মাহমুদ মুন্নাকে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন মাহমুদ হাসান। 2 দিনের সফরে ঢাকায় এসেছেন বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রেইজার। সকালে সচিবালয়ে অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তারা। এ সময় বাংলাদেশকে চলতি অর্থবছরের জন্য জুন পর্যন্ত $2 বিলিয়ন বা এর চেয়ে বেশি সহায়তা দেয়া হবে বলে জানান মার্টিন রেইজার। What I can say is that we have looked at what resources we can mobilize for Bangladesh
from the funds that we have available in IDA, and we're looking at a figure around maybe a little more than $2 billion for our fiscal year, which runs until June next year. So whenever the projects are ready that we're discussing, that money can then be mobilized. অর্থ উপদেষ্টা জানান, বাজেট সহায়তা, বিদ্যুৎ ও জ্বালানি, রোহিঙ্গাদের সহায়তা নিয়েও আলোচনা হয়েছে। বাজেট সাপোর্ট, তারপর আমাদের হেল্প ইন এনার্জি সেক্টর, ইভেন ফার্টিলাইজার ইম্পোর্ট, ফুড সেলফিসিয়েন্সি, এটা নিয়ে, তারপর পোস্ট ফ্লাড রিহ্যাবিলিটেশন, এটা নিয়ে কথা হয়েছে, রোহিঙ্গাদের সাপোর্ট, এটা নিয়ে কথা হয়েছে। সব ব্যাপারই আমরা যেগুলো বলেছি প্রপোজাল, ভেরি পজিটিভ। বিশ্বব্যাংকের সঙ্গে অন্য দাতা সংস্থাগুলোকে সমন্বয় করার কথা বলা হয়েছে বলেও জানান অর্থ উপদেষ্টা। মাহমুদ হাসান, দেশ টিভি, ঢাকা। বিশ্বব্যাংক অন্তর্বর্তী সরকারের মূল অর্থনৈতিক সংস্কারের অংশ হতে চায়। বৃহস্পতিবার বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজার প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাতে এই কথা বলেন। এ সময় সফররত বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট বলেন, ঋণদাতা ব্যাংকিং কর, শুল্ক, ভ্যাট, ডিজিটাইজেশন, দুর্নীতি বিরোধী পদক্ষেপে সংস্কারে সহায়তা করতে প্রস্তুত বিশ্বব্যাংক। এ সময় প্রধান উপদেষ্টা গণ অভ্যুত্থান বিদ্যমান ব্যবস্থায় বড় ধরনের সংস্কারের জন্য তার সরকার প্রস্তুত উল্লেখ করে তার রূপরেখা তুলে ধরেন। বৈঠকে রাইজার বিশ্বব্যাংক রোহিঙ্গাদের মানবিক সংকট মোকাবেলায় $70 কোটি অনুমোদনের কথা জানান। বেক্সিমকো গ্রুপের সব সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য রিসিভার নিয়োগ দিতে পূর্ণাঙ্গ রায়ে বাংলাদেশ ব্যাংককে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার AKM আসাদুজ্জামান ও বিচারপতি মোহাম্মদ মাহবুবুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ স্বাক্ষরের পর এই আদেশ প্রকাশিত হয়েছে। এর আগে গত 5 সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের মালিকানাধীন বেক্সিমকো গ্রুপের সব প্রতিষ্ঠান দেখাশোনা করতে রিসিভার নিয়োগের নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। একই সঙ্গে বেক্সিমকো গ্রুপের প্রতিষ্ঠানগুলোর কি পরিমাণ বকেয়া ঋণ রয়েছে তা জানাতে বাংলাদেশ ব্যাংককে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। 4 সপ্তাহের মধ্যে বাংলাদেশ ব্যাংককে এই রুলের জবাব দিতে বলা হয়েছে বলে জানান রিটকারী আইনজীবী। কুমিল্লায় এবারের ভয়াবহ বন্যায় ক্ষতি হয়েছে এলজিডির প্রায় 1,500 কিলোমিটার সড়ক ও 68টি ব্রিজ ও কালভার্ট। সেই সঙ্গে গ্রামীণ জনপদের কাঁচা সড়কও ক্ষতিগ্রস্ত ব্যাপকভাবে। সব মিলিয়ে ক্ষতির পরিমাণ 750 কোটি টাকারও বেশি। সড়ক যোগাযোগ ভেঙে পড়ায় দুর্ভোগ চরমে। সহকর্মী সুমন কবিরের রিপোর্ট, জানাচ্ছেন টুম্পা আফরোজ। টানা 10 দিনের ভয়াবহ বন্যার পর ধীরে ধীরে ভেসে উঠেছে ক্ষতচিহ্ন। কুমিল্লায় 17টি উপজেলার মধ্যে 14টি বন্যায় প্লাবিত হয়েছে। এর মধ্যে 14 গ্রাম, লাকসাম, বুড়িচং, ব্রাহ্মণপাড়া, নাঙ্গলকোট ও মনোহরগঞ্জ উপজেলায় সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়। এসব উপজেলার বেশিরভাগ সড়ক, মহাসড়ক ও গ্রামীণ সড়ক ঢলের পানিতে ক্ষতবিক্ষত। অনেক স্থানে ক্ষতির পরিমাণ এত বেশি যে রাস্তার অস্তিত্বই প্রায় বিলীন। ফলে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে বিপাকে পড়েছে বাসিন্দারা। সব কয়টা গ্রাম হচ্ছে আমাদেরকে কানেক্টেড করে রাখছে এই রাস্তাটা। তো এই রাস্তাটার এই অবস্থা, অত্র এলাকাবাসীর প্রাণের দাবি যে প্রথম অবস্থায় আমাদের পুনর্বাসনটা যদি শুরুই হয় তাহলে এই রাস্তাটা সংস্কার দিয়ে যেন শুরু হয়। এই রাস্তাটা বুরবুরিয়া মাজার থেকে নানুয়ার বাজার মেইন রোড, এই মেইন রোডটা এখন সম্পূর্ণ বিধ্বস্ত। কেউ আসতে পারে না, একটা অটো গাড়ি যেতে পারে না, নিরীহ মানুষের মরণ করছে। আমরা আগে গাড়ি রাস্তা ভালো আছিল, আমরা গাড়িতে যেতে পারতাম, আমরা যেতে কষ্ট হয়। সরকারের কাছে চাই আমরা রাস্তা যখন ঠিক হয়। গুরুত্বপূর্ণ সড়ক মেরামত ও বাকিগুলো দ্রুত প্রকল্পের আওতায় এনে সংস্কার করা হবে বলে জানায় এলজিইডি। অন্যদিকে সৌজ বলছে, সব স্থান থেকে পানি নামলে নিরূপণ করা হবে পূর্ণাঙ্গ ক্ষয়ক্ষতি। আমরা আস্তে আস্তে আইডেন্টিফাই করে কোন কোন রাস্তাগুলো বেশি গুরুত্বপূর্ণ সেই রাস্তাগুলোকে প্রায়োরিটাইজ দিয়ে আমরা এই বছরের মেইনটেন্যান্স থেকে আমরা মেরামত করার চেষ্টা ইস্টিমেট চলমান আছে, এবং অবশিষ্ট কাজগুলো একটা প্রজেক্টের আওতায় করা যায় কিনা সেই বিষয়ে আমরা একটা প্রজেক্ট রেডি করার ব্যবস্থা করছি। আমরা একটা অ্যাসেসমেন্ট করেছি আমাদের দীর্ঘমেয়াদী জন্য সড়ক ও জনপথ অধিদপ্তরে প্রায় 70 কোটি টাকার মতো খরচ
হয়েছে, যেটা আমরা উদ্বোধন অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, যেটা আমরা উদ্বোধন কর্তৃপক্ষকে ইতিমধ্যে জানিয়েছি। স্বাভাবিক জনজীবনে ফিরতে দ্রুত সড়ক সংস্কারের দাবি স্থানীয়দের। নিউজ ডেস্ক, দেশ টিভি।